দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। দর্শক, আপনারা জেনে থাকেন হ্যাপেনিং পয়েন্টে আমরা সাধারণত সমসাময়িক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি। আজকেও ঠিক তাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে, 4 দিন যাবত চলবে এবং আজকে কিন্তু তৃতীয় দিন। আর এই বিষয়ে আমরা যে আজকে বিষয়টি নির্ধারণ করেছি বিদেশি বিনিয়োগের সুযোগ সুবিধা, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ, মাইক্রোফাইবার গ্রুপ। জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি, যেমনটি বলছিলাম আজকে তৃতীয় দিন চলছে, কিন্তু উদ্বোধন হলো কিন্তু আজকেই, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা আজকে তিনি সেখানে গিয়ে উদ্বোধন করেছেন। তো এই যে এত বড় একটা বিনিয়োগের যে সম্ভাবনার দ্বার খুলে গেল, এটা কিন্তু আমরা অন্যান্য সরকারের সময় দেখেছি দেশের বাইরে হতো, এই প্রথমই কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং এটা বেশ বড়সড়ভাবেই হচ্ছে। এর থেকে প্রত্যাশা কেমন দেখছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার তাদের সুযোগ সুবিধাগুলো কেমন দিচ্ছেন? আবারও ধন্যবাদ। সমসাময়িক একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন বলে। আপনারা জানেন যে স্বাধীনতার প্রায় 54 বছরের কথা যদি আমরা বলি, এই দীর্ঘ সময়ে এত বড় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে এ পর্যন্ত হয়নি। 50টি দেশের প্রায় 550 ডেলিগেট এখানে উপস্থিত হয়েছে। তারা আগ্রহ সহকারে এসেছে, তারা আমাদের যে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করেছে, সম্ভাবনার কি দুয়ার আছে সেগুলোর ব্যাপারে তারা বিশদ জানতে চেয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের নতুন করে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নোবেল বিজয়ী বিশ্বখ্যাত একজন অর্থনীতিবিদ, এবং বর্তমানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে উনি হাল ধরেছেন। এটাকেই তারা একটা আশাবাদ মনে করছে। তো আপনি দেখেন কোনো সরকার প্রধান এই বিনিয়োগকারীদের সাথে এইভাবে একদম ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়ে তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলো তাদেরকে দেখানো, বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলোকে খুব কাছে থেকে তুলে ধরা, জানেন এবং মাইক্রোফিন্যান্স নিয়েও অনেক কথা বলেন। এতে হচ্ছে কি যে আপনার বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহটা অনেক বেড়ে গিয়েছে। তাদের জানার একটাই আগ্রহ যে আপনি কতদিন থাকবেন এবং আপনি থাকা অবস্থায় দেশ নিরাপদ থাকবে, তার পাশাপাশি যে বিনিয়োগটা যাতে অত্যন্ত একটা স্টেবল হয়। কারণ বিদেশি বিনিয়োগকারী যারা আসবে তারা তো চাবে যে এখানে বিনিয়োগ করে তাদের কী লাভ, এখানে কোনো স্থিতিশীলতা আছে কি না, গুড গভর্নেন্স আছে কি না, এখানে ইনভেস্টমেন্ট করলে তার রিটার্নটা ঠিকভাবে সে বের করে আনতে পারবে কি না। এই বিষয়ের উপরে যখন ডক্টর ইউনূসের বিভিন্ন গুচ্ছ কিছু অফার তারা জেনেছে বা উনি কনফিডেন্টলি যে বিষয়গুলো বিদেশি বায়ারদেরকে আকৃষ্ট করতে পেরেছে, তাতে কিন্তু তারা আশাবাদী হয়েছে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে যে চলমান কতগুলো প্রজেক্ট আছে আমাদের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, বিশেষ করে আপনার ইপিজেড ভিত্তিক, সেগুলো পরিদর্শন করে কিন্তু তারা অনেকটা আশ্বস্ত হয়েছে। কেন? যে সেখানে তাদের আপনার যে কমপ্লায়েন্স ইস্যুসগুলো খুব ভালোভাবে সেখানে পরিপালন করা হয়। তো এভাবে যদি হয়, আর যদি আপনার আমাদের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে এবং আমাদের যদি গুড গভর্নেন্স থাকে এবং আমাদের যদি আপনার ভালোভাবে আমরা বায়ারদেরকে সাপোর্ট করতে পারি, বিশেষ করে তাদের রিটার্নটা যাতে নিশ্চিত হয় এবং পলিটিক্যাল স্টেবিলিটি, সব কিছু মিলিয়ে তারা এই নিশ্চয়তা পেতে চাচ্ছে এবং অনেকটা তারা আশ্বস্ত হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সুইডিশ একটা কোম্পানি $1 বিলিয়ন একটা চুক্তি করেছে, সুইডিশ কোম্পানি, এবং $15 মিলিয়ন মতো বিনিয়োগের জন্য তারা প্লটও বরাদ্দ দিয়ে দিয়েছে অলরেডি। চাইনিজ একটা কোম্পানি, তারাও কিন্তু অন স্পট কিন্তু তারা বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এটা মেবি বেবজাতে 34টি চাইনিজ কোম্পানি একটা ইনভেস্টমেন্টের আগ্রহ দেখিয়েছেন এবং $160 মিলিয়ন একটা বিনিয়োগ হওয়ার কথাও রয়েছে। জি, এটা বিশাল আসলে বিনিয়োগের একটা সম্ভাবনা, যেহেতু বিনিয়োগের সম্ভাবনার কথা আসছে, সম্ভাবনার একটা মানে চমৎকার একটা দিগন্ত উন্মোচিত হচ্ছে, নতুন দ্বার উন্মোচিত হলো। আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছিলেন, এই সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আসলে অনেকই কম, যেটা আগের সরকারগুলোতে, বিগত সরকারগুলোতে আমরা দেখে আসছি। সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে তো এটা চিন্তা করতেই পারি বিনিয়োগ এবার একটু বেশি আসতে পারে কিনা, আপনার মাধ্যমে জানতে চাই। যে কথাটা আমি আগেই বললাম যে তারা তো আসলে ব্যক্তি ইমেজের উপরে ভিত্তি করে কিন্তু এগুতে চাচ্ছে। প্রফেসর ইউনূস সাহেব কিন্তু আমলাতান্ত্রিক জটিলতাটাকে দূর করার জন্যে আপনার বিডা, যেটা আপনাদের বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানে কিন্তু একজন ডাইনামিক একটা লিডারকে উনি এখানে স্থাপন করেছেন বা নিয়োগ দিয়েছেন। আপনি জানেন তার নাম হলো মিস্টার আশিক চৌধুরী।
তো উনি কিন্তু খুবই ডাইনামিক লোক, উনি আপনার এই বিষয়ে খুবই পারদর্শী একজন লোক, এবং সে কিন্তু সিঙ্গাপুরের গভর্নমেন্টের একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু সেখানে তাদের দেশের উন্নয়নে সে কিন্তু একটা ভূমিকা রেখে আসছে। তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে এসে বিডার চেয়ারম্যানের বা নির্বাহী পরিচালকের দায়িত্ব উনি দিয়েছেন। তো সেখানে তার সাথে বিদেশি বিনিয়োগকারীদের যে কথাবার্তাগুলো এবং এই যে আমাদের দেশে আসলে কি অসুবিধা হতে পারে এগুলোর ব্যাপারে সে তাৎক্ষণিক কিছু আশ্বাস দিয়েছে, এবং সেই আশ্বাসগুলো পরিপালনের ক্ষেত্রে বিদেশিরা আসলে অনেকটাই আশান্বিত হয়েছে। এবং আশা করা যায় যে আমাদের যেই বিনিয়োগগুলো আমরা আশা করেছিলাম, যেগুলো হয়তো আসলে আমাদের কর্মসংস্থান থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে একটা বিরূপ একটা সুন্দর একটা আমাদের একটা অবস্থা আসতো আর কি, যে বিশেষ করে যে স্যামসাংয়ের বিনিয়োগের কথা বলছি, বিগত সরকার স্যামসাংয়ের $22 বিলিয়ন যে একটা অফার ছিল, সেটা দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন কারণে সেটা কিন্তু ভিয়েতনাম চলে যায়। তো সেই ধরনের বড় বড় যে ইন্টারন্যাশনাল গ্রুপগুলো আছে, বিশেষ করে আপনি ধরেন আমাদের পোশাক শিল্পের কথা যদি বলি, H&M আছে, আপনার গ্যাপ আছে, ব্লু নেভি আছে, তারপর আরও অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান, তারা হুন্দাই গাড়ি নির্মাতা কোম্পানি, হ্যাঁ, এরা যদি আপনার ধরেন আবার নতুন করে চিন্তা ভাবনা করে, তাহলে আমি মনে করি যে আমাদের বিশেষ অর্থনৈতিক যে অঞ্চলগুলো আছে আর কি, এই অঞ্চলগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিতে একটা গতি আনতে পারবো। বিনিয়োগ হলে কিন্তু কর্মসংস্থানটা বাড়বে, এটাই স্বাভাবিক। এবং আমাদের ভিশনটা কি আসলে, ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে কি আমরা আমাদের বাংলাদেশটাকে দেখতে চাই কিনা? অবশ্যই সেটা দেখার তো অনেক আমাদের সম্ভাবনা আছে। আমাদের সম্ভাবনার মধ্যে আমাদের পোর্ট ফ্যাসিলিটিজ আছে, আমাদের অবকাঠামোগত উন্নয়নের কিছু আমাদের সেটব্যাক আছে, এটাকে ঠিক করা যাবে। তারপর আপনার আমাদের আসলে উচ্চ সুদ হার, এটাকে কমাতে হবে, আমাদের কর্পোরেট ট্যাক্সটাকে কমাতে হবে। এই বিষয়গুলো কিন্তু বাইরেদেরকে বা বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে হবে। এটাই কিন্তু তাদের মেইন কনসার্ন, যে তোমাদের এখানে আসলে তোমাদের কর্পোরেট ট্যাক্স এত হাই, তারপরে তোমাদের ব্যাংক ইন্টারেস্ট এত বেশি, তারপর আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই, সব কিছু মিলিয়ে এবং ঘন ঘন কিন্তু আমাদের পলিসি রিভাইজ হয়, যে নীতির ঘন ঘন পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু তারা পছন্দ করে না। যেমন ধরেন জাতীয় রাজস্ব বোর্ড একটা নীতি এখন দিল, 6 মাসের মধ্যে কিন্তু আবার ওটাকে রিভাইজ করে আবার দেখা যায় যে সেটাকে অন্যভাবে নেয়, যেটা তাদের মানে অগ্রগতির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এগুলো যাতে না হয়, এই বিষয়গুলোকে তারা দীর্ঘমেয়াদী একটা অফার চায়, যে আমি এখানে আসব, আমার যে পলিসিটি তোমরা আমাকে ইয়ে করবা, কারণ একটা বিনিয়োগ তো এটা কিন্তু দীর্ঘমেয়াদী, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আপনি যদি ঘন ঘন আপনি ইন্টারাপশন করেন, সরকারের যে পলিসিতে যদি আপনি নতুন নতুন করে কিছু ধারা আপনার প্রয়োগ করেন, তাহলে কিন্তু তারা যেভাবে 5 বছর বা 10 বছর দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয়। এগুলো করা যাবে না। জি অবশ্যই, এবং সমস্যা এবং সম্ভাবনা দুটিরই কিন্তু আলাদাভাবে চিন্তা করে তারপর বিনিয়োগকারীদের আমাদের সুযোগ সুবিধার দ্বার কিন্তু উন্মোচন করে দিতে হবে, এটি স্বাভাবিক। এবং এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তার আগে একটি বিরতি থেকে আসছি। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে এসে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। বিরতির পর সবাইকে আবার স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। জনাব, আপনি জানাচ্ছিলেন সম্ভাবনা এবং সমস্যা দুটির কথা। এবার একটু জানতে চাইবো যে আমাদের দেশে ঢাকা এবং নর্মালি চট্টগ্রামকেই কেন্দ্র করে কিন্তু বিনিয়োগ হাবটাকে চিন্তা করা হয়, এটাকে বিকেন্দ্রীকরণ বা নতুন কোনো হাব অ্যাড করার কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা? সেক্ষেত্রে মোংলা পোর্ট নিয়ে একটি কথা শোনা গেছে, এবং সেকেন্ড জাপানিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করতে চায়, এরকম কথাও শোনা গেছে। এই বিষয়গুলো একটু আপনি আমাদেরকে যদি জানাবেন। আমাদের আসলে এবং সারা দেশে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়াকরণ যে জোন, সেটা আপনার কোরিয়া ইপিজেড যেটা আপনার চিটাগাঙ্গে আছে, সেটা অনেক বড় একটা ইপিজেড। আর আপনি আরেকটা ইপিজেডের কথা বললেন, সেটা হলো কুমিল্লা ইপিজেডের কথাই বললেন হয়তো, যেটা চিটাগাং পোর্টের খুব কাছাকাছি। কিন্তু তারপরেও কিন্তু আপনার অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল কিন্তু
তৈরি হয়েছে, যেটা 100টি অর্থনৈতিক অঞ্চল আর বিশেষায়িত কিছু অঞ্চলের মধ্যে আপনার মিরসরাই আছে, যেটা পোর্টের খুব কাছাকাছি চিটাগাংয়ের। তারপর আপনার আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু একটা ভালো ইপিজেড হয়েছে, সেটা হলো আপনার সৈয়দপুরে নীলফামারীতে, যেটা উত্তরা ইপিজেড বলা হয়। সেখানেও কিন্তু বিদেশি অনেক পণ্য তৈরি হচ্ছে, বিদেশে এক্সপোর্ট হচ্ছে। আর তার পাশাপাশি এই 2500-এ ঢাকার এই যে রূপগঞ্জের পাশে যে 2500, এটা জাপানিজ বিশেষায়িত অঞ্চল হিসেবে রপ্তানি প্রক্রিয়াকরণ একটা জোন এখানে তৈরি হয়েছে। তো এখানেও কিন্তু বেশ ভালো কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে, যে জাপানের যৌথ সহযোগিতায় এবং আমাদের দেশীয় কিছু কোম্পানি যেমন সিঙ্গারের একটা বড় প্ল্যান্ট এখানে আছে। তো এর পাশাপাশি আমাদের তো এক্সপ্লোর করার আরও অনেক সুযোগ আছে। আমরা কেন চিটাগাং এবং মংলা ভিত্তিক থাকবো? আমাদের আরেকটা পোর্ট কিন্তু সম্ভাবনার দুয়ার আছে, যেটা হলো আপনার যে পটুয়াখালীর যে নতুন পোর্টগুলো কি পায়রা দেখছেন? এই পায়রাটাকে আপনার আমাদের প্রমোট করার অনেক সুযোগ আছে এবং এটা করা খুবই প্রয়োজন, কারণ এটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ আরো অনেক এক ধাপ এগিয়ে যেতে পারে। কেন? এটা হলো ডিপ সি পোর্টের একটা রূপরেখা নিয়ে কিন্তু এগুলো হয়েছে। এই জন্যই যে বাইরেরা কিন্তু চায় যে শর্ট লিড টাইমে তাদের পণ্যটা তাদের ডেস্টিনেশনে পৌঁছুক। তো আমাদের কিন্তু ডিপ সি পোর্ট নেই। আমাদের যে দুইটা পোর্ট কার্যকরী আছে, সেই দুইটা পোর্টে কিন্তু আপনার ডিপ সি পোর্ট না। এটা কি ডিপ সি পোর্টের আলোকেই কিন্তু সেটা করা হয়েছে। এখন অবকাঠামোগত কিছু তো উন্নয়ন তো দক্ষিণাঞ্চলে হয়েছে, পদ্মা সেতুর পাশাপাশি আপনার রোড কনস্ট্রাকশন বা অন্যান্য ভৌত অবকাঠামোর কিছু উন্নয়ন হয়েছে। আমরা যদি এখন ওইদিকে একটু চিন্তা ভাবনা করতে পারি, যে কোস্টাল বেল্টে বিশেষ করে আপনি বরিশাল, পটুয়াখালী ওই অঞ্চলে, ইভেন যশোরকেও রাখা যেতে পারে। কস্টিংটাও কমে আসবে এবং যারা বিনিয়োগকারীরা আছেন তাদের কস্টিংটাও নিশ্চয়ই, হ্যাঁ, এবং এটা ডিসেন্ট্রালাইজ করাটা খুবই প্রয়োজন, কারণ এখানে ওই সব চাপ পড়ে যাচ্ছে আপনার আমাদের বাণিজ্যিক সিটি হিসেবে চট্টগ্রামের উপরে। তো চট্টগ্রামের নির্ভরতাটাকে যদি আমরা একটু বিকেন্দ্রীকরণ করে আমরা এই মোটামুটি আমরা বলতে পারি কতটি জোন আসলে অ্যাড হলো এইবার সম্মেলনে? এবারে সম্মেলন তো আমাদের যে বিনিয়োগকারীদের জন্য আপনার বেশ কয়েকটা অঞ্চলকে তারা চিহ্নিত করেছে বর্তমান সরকার। তার মধ্যে আমাদের 100টা অর্থনৈতিক অঞ্চল কিন্তু অলরেডি কাজ করছে, আর বিশেষায়িত অঞ্চল হিসাবে আপনার 5-6টা অলরেডি অ্যাসাইন করা হয়েছে। আমি যেটা বললাম, মিরসরাইয়ের কথা বললাম, তারপর আপনার উত্তরা ইপিজেডের কথা বলা হলো, 2500-এর কথা বলা হচ্ছে। এছাড়াও আপনার যশোর, খুলনা ভিত্তিকও কিছু অর্থনৈতিক অঞ্চল, যেগুলো আপনার কিছু মানে এগ্রো বেসড কিছু প্রসেসিং ফুড ইন্ডাস্ট্রির ভিত্তিতে ওখানে ওই প্রক্রিয়াকরণ অঞ্চলটা কথা কিন্তু ভাবা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমরা রেজাল্ট ভালো পাবো আর কি আশা করি। তো সব কিছু মিলে বাইরের একটা আস্থা বিশ্বাস আসছে। এখানে আমাদের এখন ওই যে তারা সবসময় দুটো জিনিস জানতে চায়, যে তোমাদের এখানে ইনভেস্ট করলে পরে আমাদের যে আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতা এটা থাকবে কিনা, আর সুশাসন থাকবে কিনা, হ্যাঁ, এবং আমাদের রিটার্নটা আমরা ঠিকভাবে নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে কিনা, এগুলোকে দূর করলেই কিন্তু আমার মনে হয় বাংলাদেশের একটা অপার সম্ভাবনা আছে আগামী দিনে। কারণ ডক্টর ইউনূস উনি একজন ব্যক্তি নন, উনি একজন প্রতিষ্ঠান। যেহেতু আপনি বলছেন বিনিয়োগকারীরা সুযোগ সুবিধার পাশাপাশি তারা অসুবিধাগুলোও জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিনিয়োগকে বুস্ট আপ করতে রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে ঠিক কতটুকু সহায়ক বলে আপনি মনে করছেন? রাজনৈতিক স্থিতিশীলতার কথা তো অবশ্যই একটা বিনিয়োগকারীর জন্য একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ সে একটা দীর্ঘমেয়াদী এখানে ইনভেস্ট করবে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি তাকে সবসময় একটা আশঙ্কার মধ্যে রাখবে। তো বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার তো অলরেডি একটা রাজনৈতিক নির্বাচনের বা রাজনৈতিক একটা রূপরেখা দিয়েছে। নির্বাচনের রূপরেখা বলতে যেটা বোঝা যায় যে আগামী ডিসেম্বর অথবা আগামী জুন, তাহলে ধরে নেওয়া যায় যে 1 থেকে 1.5 বছর অন্তত এই সরকারের আওতায় যারা বিনিয়োগ করবে তারা একটু নিরাপদেই থাকবে। এবং এই যে আমাদের সংস্কার বা নির্বাচন কেন্দ্রিক যে ধরনের আলোচনা আমাদের হচ্ছে, এগুলোকে আসলে কম্পাইল করে আমাদের যে বিনিয়োগকারীরা তারা আস্থায় নিতে চায় যে আগামী সরকার যারা আসবে তারা এই সংস্কারকে তারা ক্যারি আউট করবে কিনা। তো সেটা তো করতেই হবে দেশের স্বার্থে, অর্থনৈতিক চাঞ্চল্যতার ক্ষেত্রে এটা তো অবশ্যই একটা প্রয়োজন। এবং যারাই আসবে আমি মনে করি বর্তমান সরকারের যে উদ্ভাবিত বা তাদের যে চিন্তাভাবনা করে তারা যেই ধরনের প্যাকেজটা বিদেশি বিনিয়োগকারীদেরকে দিবে, এটা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পরবর্তী সরকার কিন্তু এটাকে ক্যারি আউট করা ছাড়া উপায় নেই। কারণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু নির্ভর করবে এফডিআই এর উপর। আমাদের এফডিআই কিন্তু অনেক কমে গেছে। আমাদের এফডিআই আপনার এতই কম যে 0.4% জিডিপির অনুপাতে। তো সেটা কিন্তু কাম্য নয়।
এটা কিন্তু আপনার ডাবল ডিজিটে থাকার কথা। আর আপনার গত আপনার 5-7 বছর বা 10 বছর ধরে যে এইভাবে ডিক্লাইন হচ্ছে আমাদের এফডিআই, এটা এখন চলে আসছে মাত্র 2%, অথচ এটার স্ট্যান্ডার্ড হচ্ছে হয়তো 12 থেকে 14% বা 15% পর্যন্ত। যে সকল ক্ষেত্রগুলোতে আসলে ডলার আমাদের দেশে আসবে সেই সকল ক্ষেত্রগুলোতে এক্সপান্ড করা ছাড়া এখন তো আসলে তেমন একটা উপায় নেই বলে আপনি বলছেন আর কি। এই যে 3 দিন দেশের সকল ইকোনমিক জোনগুলো কিন্তু বিনিয়োগকারীরা ঘুরে দেখছেন, এই ক্ষেত্রে রেজাল্ট কতটুকু আসছে? সেটা তো আপনি আপনার বক্তব্যে আপনি বললেন যে সুইডিশ একটা কোম্পানি অলরেডি একটা কন্ট্রাক্ট করেছে, আমাদের চাইনিজ একটা কোম্পানিও তারা ইনভেস্ট করার জন্য অলরেডি একটা মেমোরেন্ডাম তারা আন্ডারস্ট্যান্ডিং চিন্তা ভাবনা করেছে। করেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আমি বলতে চাচ্ছি যে ফাইনালাইজড করা হয়েছে কয়েকটা কোম্পানি, এরকম কি আপনি জানেন কিনা? যে আসলে এটা তো আসলে স্পট মানে কনসার্ন একটা বিষয় না। আপনি আসছেন, বিনিয়োগ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। চিন্তা আমি ভাবনা আসবো, করবেন। দেখবো, সম্ভবত যাচাই বাছাই করবো, আমি আমার দেশে ফিরে যাব, আমার যারা ইনভেস্টর আছে, আমার যারা অ্যাসোসিয়েট আছে, তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং আমরা কি নিয়ে গেলাম, কি দেখালো এবং আগামী দিনের আমাদের গাইডলাইন কি, তারপর এগুলোর ভিত্তিতে তারা আগে হয়তো থেকে অনেক বিনিয়োগকারীরা হয়তো বা বাংলাদেশ সম্পর্কে তারা অবগত থেকেই এখানে এসেছেন, এমন কি হয়েছে কিনা? কিছু তো হয়েছেই। যেমন আপনার আইএফসির যে একটা রিপোর্ট আর কি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন রিপোর্টটা কিন্তু গত বছর যেটা প্রকাশিত হয়েছে, ওই প্রতিবেদনের আলোকে কিন্তু বিনিয়োগকারীরা বাংলাদেশে ইনভেস্টের ক্ষেত্রে কতটুকু আগ্রহী হবে সেক্ষেত্রে কিন্তু তারা ওই পয়েন্টগুলো, 5টা পয়েন্টের কথা কিন্তু তারা বারে বলছে। এক হলো জ্বালানি সংকট, তারপর নীতির ঘন ঘন যে পরিবর্তন এই বিষয়টা, তারপর সুশাসনের অভাব, আইনের জটিলতা, প্রাতিষ্ঠানিক অদক্ষতা এবং সমন্বয়ের অভাব। এই যে 5টা প্রতিবেদন, 5টা বিষয়ে যে আইএফএসসি যে ফোরকাস্টটা করেছে, এগুলো কিভাবে নিরসন করা যায়, এই নিরসনের বিষয়গুলো নিয়ে কিন্তু বিনিয়োগকারীরা বারে বিভিন্ন প্রশ্ন তুলছে। এবং সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকার এবং বিডা তারা কিন্তু এগুলোকে নিরসনের জন্য একটা গুচ্ছ প্রোগ্রাম কিন্তু তাদেরকে দিয়েছে, যে এগুলো আপনারা পাবেন না, এগুলোকে আমরা নিরসনের চেষ্টা করছি। সেক্ষেত্রে তারা কিছুটা আশাবাদী হচ্ছে। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে গুড লিডারশিপ, ইন্টারন্যাশনাল ইমেজ, এটাকে কেন্দ্র করে আগামী 6 মাসের কথা, আমি ম্যাক্সিমাম 6 মাসের কথাই বলতে পারি, যারা আজকে এসে গেল তাদের ভিতর থেকে মোর দেন 50% তারা নতুন বিনিয়োগ নিয়ে আসবে বাংলাদেশে 6 মাসের মধ্যে, আমি এটা আমরাও আশা আশাবাদী। করছি। দেশের মানুষকে বিনিয়োগ করাতে কতটুকু আকৃষ্ট করা হচ্ছে আসলে? আমরা তো বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে কথা বললাম, আমি একটু জানতে চাইবো যে দেশের অভ্যন্তরে আসলে কি অবস্থা এখন? দেশের অভ্যন্তরে তো আপনার আমরা সবসময় একটা চিন্তায় থাকি যে আমাদের যে বিশেষ করে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা নির্ভর করি বিদেশি আপনার বায়ারদের উপরে, তাদের ইচ্ছা মাফিক কিন্তু আমাদের চলতে হয়। তো সেটা যেমন আছে, আমাদের এখন প্রয়োজন হলো আপনার পণ্য বহুমুখীকরণ করা এবং যেটাকে আমরা বলি ডাইভার্সিফিকেশন। এই ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি যদি আমাদের না হয়, সিঙ্গেল বাস্কেটের উপরে যদি শুধু রেডিমেড গার্মেন্টস কেন্দ্রিক আমরা আমাদের অর্থনীতিকে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। আমাদের অপার সম্ভাবনা আছে, আমরা কৃষিভিত্তিক অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে পারি। আমরা আমাদের যে ফার্মাসিউটিক্যাল আছে, আমাদের সিরামিক আছে, আমাদের লেদার আছে, এই চামড়া শিল্প, এগুলোকে কিন্তু প্রমোট করার বা এগুলোকে নীতি সহায়তার মাধ্যমে আমরা কিন্তু এটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া আপনার এই যে আপনার আইটি সেক্টরেও কিন্তু আমাদের একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে অলরেডি, এবং এটাকে আমরা আরও বেশি প্রমোট করতে পারি। কারণ সিলিকন ভ্যালির কাজগুলো ম্যাক্সিমাম আসতেছে আপনার ইন্ডিয়াতে, এবং আমাদেরও তো অনেক দক্ষ জনশক্তি ইতিমধ্যে আমরা তৈরি করতে পেরেছি। এবং আমরা এই যে মানে হাইটেক যে কী হলো কর্মকাণ্ড বা হাইটেক যে ইন্ডাস্ট্রি, এটাকে কেন আমরা এগিয়ে নিতে পারি না? আমাদের কিন্তু একটা হাইটেক পার্ক করা হয়েছে আপনার কালিয়াকৈরে, আপনি জানেন। তো সেই হাইটেক পার্কে কয়টা পণ্য আমরা তৈরি করে বিদেশে এক্সপোর্ট করেছি? তেমন কিছুই না, কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট হয়েছে। বিগত সরকার এগুলোকে আসলে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, কিন্তু কার্যত কিন্তু সেটা কিন্তু আউটকাম নাই। এগুলোকে সত্যিকার অর্থে আমাদের নার্সিং করতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, এবং পণ্যের বহুমুখীকরণ করে আমাদের রপ্তানিযোগ্য পণ্যের বহুমুখীকরণের বিকল্প এই মুহূর্তে আমি দেখছি না। তরুণ উদ্যোক্তাদের আসলে এইখানে কতটুকু সুযোগ দেখছেন, এটাই আমার একদম শেষ প্রশ্ন থাকবে, একটু ছোট করে যদি অ্যান্সার দেন। আর আরেকটা হচ্ছে যে বস্ত্র তৈরি, পোশাক শিল্প আর স্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ করে এই দুটি সেক্টরে তারা কতটুকু বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন, এটাও একটু জানতে চাইবো আপনার মাধ্যমে। তরুণ শিল্প উদ্যোক্তারা তো আসলে একটা প্রোগ্রাম অলরেডি আপনি জানেন যে এটা স্টার্ট আপ প্রোগ্রাম কিন্তু দেওয়া হয়েছে।
স্টার্টার প্রোগ্রাম হলো যে আমি একটা কর্মসূচি আমি হাতে নিব এবং এই যে একটা প্যাকেজ আমি দিব, এখানে অর্থায়নের প্রয়োজন, বিদেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন এবং বিদেশি আমাদের যে তরুণ উদ্যোক্তারা বিশেষ করে অনেকগুলো সেক্টরে কাজ করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে আইটি সেক্টরের আগ্রহটাই খুব বেশি দেখিয়েছে। তারপর আপনার আবাসন শিল্প আছে, হ্যাঁ, তারপরে আপনার এই তৈরি পোশাক শিল্প তো আছেই। এই বিভিন্ন সেক্টরে আমাদের তরুণ উদ্যোক্তাদের আগ্রহটা অনেক বেশি এবং আপনি জানেন যে বর্তমানে কিন্তু আমাদের তরুণরা অনেক এগিয়ে আছে। তারা কিন্তু আপনি ধরেন, আমি যদি তৈরি পোশাকের কথাই বলি, তারা কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ে অনেক ভালো করছে এখন এবং তাদের নিজেদের উদ্ভাবিত যে ক্যাটালগ, তাদের যে মডেল, এগুলো বিদেশিদেরকে আকৃষ্ট করতে পারছে। আমাদের দেশে বড় বড় অনেক বৈদেশিক যে ব্র্যান্ডগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের দেশের একদম নাম করা যেই গার্মেন্টস সেক্টরগুলো থেকেই যায় এবং আমরা কিন্তু বহিরাগত দেশে অনেক সময় দেখে থাকি যে ট্যাগগুলো কিন্তু লেখা থাকে যে মেড ইন বাংলাদেশ। সো দ্যাট আমরা চিন্তা করতেই পারি যে বস্ত্র তৈরি পোশাক শিল্প এগিয়ে যাবে, কিন্তু এবার আপনি একটু আমাকে ছোট্ট করে জানাবেন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বা হেলথ কেয়ার সেক্টরটাতে কোনো হেলথ কেয়ার সেক্টরে তো আগ্রহ দেখিয়েছে চীন, একটা বড় আগ্রহ দেখিয়েছে। আমাদের তো আসলে ভালো আমাদের চিকিৎসক আছে, আমাদের ভালো ভালো কিছু হসপিটাল আছে এবং আরও প্রয়োজন। এবং আমি যদি একটু কম খরচে ভালো সেবা দিতে পারি, সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, আমাদের দেশের মানুষের উপকার পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সময় থাকলে হয়তো বা আরো আলাপচারিতার মাধ্যমে অনেক কিছু জানতে পারতাম আপনার মাধ্যমে, তবে আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট এখানেই শেষ করতে হচ্ছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।